বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম পুলিশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে পুলিশের পোশাক পরা সেই বেনজিরকে ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে। আমি সরকারকে ধন্যবাদ দেই, যারা যারা এই গ্রেফতারে বা এই টোটাল বিষয়ে সংশ্লিষ্ট আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের পুলিশ বাহিনী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ বর্তমান সরকার তারা যে একটা নজির দেখাইছে এটা ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে খুবই তাড়াতাড়ি বেনজিরকে বাংলাদেশে এনে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। মনে হইতো যে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর সর্দার, টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো, যেখানেই থাকবে ওই টোকাইদেরকে আমরা ধরে নিয়ে আসবো। টোকাই কাদের বলতেছে বুঝছেন তো? ওই ছাত্র শিবির, জামাত ইসলাম, এদেরকে। এর মধ্যে আবার বিএনপিও আছে। তখন 100 হাত মাটির নিচে থাকলে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবো। ওনারা এখন উঠাই নিয়ে আসছে, দুবাইতে ধরা পড়ছে। একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটে, কিন্তু কিছু টাকা যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। তো বেনজির আহমেদের উপরে আওয়ামী লীগ সরকারের একটা ছাতা ছিল, সেই ছাতাটা যখন নিজেই নাই তখন বেনজিরের অবস্থা কি হবে? এক সময় তার নাম শুনলে কেঁপে উঠত রাজনৈতিক অঙ্গন, পুলিশ, র্যাব, প্রশাসন, এমনকি বিরোধী দলগুলোর কাছেও তিনি ছিলেন এক প্রভাবশালী ও আলোচিত চরিত্র। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বেনজির আহমেদই আজ আন্তর্জাতিক আইনের জালে। এক সময় একচ্ছত্র রাজত্ব করেন আইন বহির্ভূতভাবে, তাদেরকে শেষ পর্যন্ত আইনের কাছে সুপর্দ হতেই হয়। কেউ কেউ হয়তো পার পেয়ে যান, কিন্তু অনেকে পার পান না। আমরা বেনজিরের ক্ষেত্রে সেই উদাহরণই দেখছি। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন পুলিশ প্রধান ছিলেন তার মধ্যে সবচেয়ে অ্যারোগ্যান্ট, সবচেয়ে বেপরোয়া ছিলেন বেনজির আহমেদ। এই পুলিশ প্রধান এতটাই বেপরোয়া ছিলেন যে আসলে তিনি কারো ধার ধারতেন না। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। বাংলাদেশের ইতিহাসে যে কয়জন পুলিশ প্রধান ছিল তাদের মধ্যে নিকৃষ্টতম খারাপ পুলিশ প্রধান ছিল এই বেনজির আহমেদ। এই বেনজির আহমেদের ভয়ে শুধু সরকারি দলের নেতাকর্মী নয়, বরং বিরোধী দলের নেতাকর্মীরাও সবসময় আতঙ্কে বসবাস করত। সেই নিকৃষ্টতম আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ের এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ইন্টারপোল পুলিশ। এবং গ্রেপ্তার করার পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন খুব দ্রুতই বেনজির আহমেদকে দেশে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা হবে। দর্শক, সে সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। তাই বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম গরম আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এমন কিছু ঘটনা, উৎফুল্ল ঘটনা, আবার দুঃখজনক এবং ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে নিশ্চয়ই আপনারা জানেন। প্রথমেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম পুলিশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে পুলিশের পোশাক পরা সেই বেনজিরকে ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে। আমি সরকারকে ধন্যবাদ দেই, যারা যারা এই গ্রেফতারে বা এই টোটাল বিষয়ে সংশ্লিষ্ট আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডেফিনেটলি বেনজিরকে খেয়ে দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট। এই টোটাল প্রসেসটা ইন্টারিম গভর্নমেন্টই শুরু করেছিলেন, তাদেরকে ধন্যবাদ। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বেনজির গ্রেফতার হয়েছে দুবাইয়ে। বাংলাদেশের পুলিশের সবচেয়ে কুখ্যাত বদমাইশ এবং সন্ত্রাসী এবং ভারতীয় এজেন্ট প্রেতাত্মা এবং চরিত্রহীন যে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে ধূলিসাৎ করে দিয়েছিল। এবং আজকের এই যে পুলিশের মাধ্যমে যে খুন খারাপি বা যত অন্যায় অবিচার মানে আপনার হয়েছে বাংলাদেশে এই আপনার আওয়ামী লীগের সময়, এবং শেখ হাসিনার ডান হাত বলে খেত এই লম্পট বেনজিরকে গ্রেফতার করেছে আপনার এই ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে, অবভিয়াসলি অন দ্য রিকোয়েস্ট অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশিস, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে, বিকজ তাদের আন্তরিকতা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং পুলিশের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে ধন্যবাদ দিই। মনে আছে আমি যখন আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড বলি, আমি জানেন তো আপনি সাবেক পুলিশের আইজিপি যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, মনে আছে আপনাদের? অফ দ্য রেকর্ড অনেক কথা বলেছিলেন বেনজিরের, শুধু এটুকু বললাম, এর চেয়ে বেশি আর বলবো না আমি। এই কুখ্যাত বদমাইশটা কি করেছে পুলিশে, এটা মানে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। অনেক ঘটনা তারা প্রকাশ করে নাই, মানে পুলিশের যারা ইন্টারনাল রিপোর্টে তাদের ভিতরে তারা সীমাবদ্ধ রেখেছে, অথবা গভর্নমেন্টের বিভিন্ন বাড়ি বা মানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টসের ভিতরেই তারা এগুলো মানে সীমাবদ্ধ রেখেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট বেনজির গ্রেফতার হয়েছে। এখানেই শেখ হাসিনার জন্য আতঙ্ক, ভারতীয় প্রেতাত্মাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এখান থেকে শুরু। ওয়াই?
বিকজ এক এক করে তার প্রত্যেকটাকে ইন্টারপোলের মাধ্যমে আমরা আপনার ধরে মানে বিচারের সম্মুখীন করতে হবে। কসাই আপনার এই যে আমার কামাল যেটা মানে আসাদুজ্জামান কামাল, তাকেও যে কোনভাবে, যদিও ভারতে আছে ইটস নট গোনা বি পসিবল, বাট যে কোনভাবে হোক না কেন, এবং শামীম উসমান আছে আমেরিকাতে, এই প্রত্যেকটা মাফিয়াকে ধরে নিয়ে আসতে হবে আমাদের সেফটির জন্য, আমাদের নতুন প্রজন্মের সেফটির জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য। কেননা কন্টিনিউয়াসলি এরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি শেখ হাসিনাকে যদি সম্ভব হয় তাকে ওইভাবে ধরে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এর বিকল্প বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুনি, লুটপাটকারী, বিশেষ করে খুনি, গুমকারী, বাংলাদেশকে ভারতের প্রেতাত্মা বানানোর যত ষড়যন্ত্রকারী যতটা আছে প্রত্যেকটাকে ধরে এভাবে নিয়ে আসা উচিত। আমি 2 দিন আসতে পারি নাই, আই ওয়াজ সুপার বিজি লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো একটা সবচেয়ে দুঃখজনক খবর আছে, মানে একের পর এক খবরগুলো বাংলাদেশের মানুষের জন্য, মানে সরকারের জন্য আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ইট ইজ ব্যাড, বাট ফর দ্য লং রান অফ দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি এন্ড ফর দ্য ন্যাশন, লেডিস এন্ড জেন্টলম্যান, it has a positive outcome and it is pretty pivotal. Let me tell you, বাংলাদেশের উপদেষ্টা বা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2 দিন আগে যিনি বলেছিলেন ভারতের পুশিন ইচ্ছাকৃতভাবে নয়। আপনারা সবাই ক্ষুব্ধ হয়েছেন, আমি কথাই বলি নাই এখন পর্যন্ত, আমার সময় ছিল না টু বি অনেস্ট উইথ ইউ। আপনারা জানেন 2 দিন আমি লাইভে আসতে পারি নাই, এখন আসতাম না যদি এই গরম খবরগুলো না হতো আপনাদের সাথে মনের ভাবটা শেয়ার করার জন্য। কারণ আমি আসলে যাইতো একটা জায়গাতে, সো যখন সময় ফারদিন আক্রমণ করে ফেলতে পারে এইসব। বাট এখন মানে আপনার ঘটনা হলো যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, যিনি যাকে সবাই বর্তমান সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি এই মুহূর্তে সরকারে, ডক্টর জাহিদ সাহেব, উনাকে ভারতে হেনস্থা করা হয়েছে এয়ারপোর্টে, এবং এই উনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে উনি না গিয়ে ইমিগ্রেশন পাস না করে উনাকে এতটা জিজ্ঞাসাবাদ তারা করেছে, উনি পাসপোর্ট চেয়ে নিয়ে এসে বাংলাদেশে উনি চলে এসেছেন। অর্থাৎ তাকে কিভাবে হেনস্থা করছে, একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ পদের একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত অফিস করা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে তথ্য উপদেষ্টা, তাকে যেভাবে হেনস্থা করেছে, ধিক্কার দেয় ভারতীয় ইমিগ্রেশনকে, ধিক্কার দেয় ভারতীয় আপনার সরকারকে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে, মানে আপনারা যারা ভারতের ওকালতি করেন, দালালি করেন বসে বসে, আপনারা যারা জামাত নিধনে ব্যস্ত আছেন এখন এই মুহূর্তে, আপনারা ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মতো মানে বর্তমানে বাস্তবায়ন করতে চান। আমি আবার বলছি, জামাত বিষয়ে আমার কথা আছে, আমি বলেছি, যা বলেছি আপনারা সবকিছু জানেন কেন বলেছি, আমার মানে আমি বাংলাদেশের ভালোর জন্য আমি এগুলো বলেছি, নাম চেঞ্জ করার জন্য জামাতকে। এবং এই যে ব্যস্ততার এই যে কাজে জড়িত, এবং এখানে মনে করা হচ্ছে যে জামাতের ইসলামী ব্যাংক সবকিছু ডক্টর জাহিদ সাহেবের পরামর্শ অন্যতম। উনি মনে করেন যে উনি বামপন্থী মানুষ এবং উনি মানে এক ধরনের ওই লেভেলের আওয়ামী লীগ টাইপের মানুষ উনি, সুতরাং উনি মনে করেন আর কি, মানুষ মনে করে, এবং মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন ডক্টর জাহিদ। এবং সরকারের জন্য নট এ গুড সাইন তার স্টেটমেন্টগুলো, ইট ডাজন্ট হেল্প দ্য গভর্নমেন্ট এট অল, বা পার্টিকুলারলি প্রধানমন্ত্রীকে বা জিয়া পরিবারকে। আমি আপনাকে বলি, এখন উনার জন্য কি এটা দরকার ছিল? আমি মনে করি জাহিদ ভাই আপনার দরকার ছিল এটা। আপনার বুঝতে হবে ভারত কি জিনিস, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি যে কয়েকদিন আগে বলেছেন পুশিন ইচ্ছাকৃত পাবে না, এটা আমাকে খুবই আঘাত করেছে। আমি খুবই মানে এক কথায় আমি বলতে, আমি আমার হৃদয়টাকে রক্তকরণ হয়েছে আপনার এই বক্তব্য শুনে। সমালোচনা করি নাই, কিন্তু এটা আপনি বলেছেন, আমি আতঙ্কিত হয়েছি আপনার এই বক্তব্যে। আজকে আপনি দেখেন, আপনি আশা করি ইউ জাস্ট লার্ন এ লেসন ফ্রম দিস ট্রিপ, এবং আপনি বুঝবেন ভারত কাকে বলে এবং কত প্রকার কি কি। এবং আপনারা ভারতের দুঃসাহস নাই আপনাদেরকে এই ধরনের হেনস্থা করে ভবিষ্যতে যদি কাজ করতে পারেন, এবং এই শিক্ষাটাকে যদি মানে সত্যিকার অর্থে যদি কোনো কাজ করতে পারেন। আমি আপনাদেরকে ক্লিপটা শুনেন আপনার মনোযোগ দিয়ে। দিস ইজ আনবিলিভেবল ঘটনা, এবং এই প্রথম একজন উপদেষ্টা পরিচিত সবার মানে ভারতীয় ইমিগ্রেশন এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে যেভাবে হেনস্থা করেছে, ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, বাকি যারা মানে বাংলাদেশি দেশপ্রেমিক তাদের অবস্থা কি হতে পারে। টেক এ লুক এট দ্যাট। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডক্টর জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর Guys, you see that? This is a shame for Bangladesh. It is a shame. What a shame for the nation. What a shame for the government. What a shame for the Prime Minister. What a shame for the Prime Minister's office, ladies and gentlemen. This is unbelievable. And at the same time, it is unacceptable. Unacceptable whatsoever. এই ঘটনাগুলা আপনি কি প্রমাণ করে আপনারা বুঝেন। এবং এখন বর্তমানে যারা আছেন, এবং এই যে ভারতীয়, একটু আগে আমি বলেছিলাম যে একটা ভিডিও আমি টিকটকে দিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনার কোথায় মানে পিরোজপুরে আপনার মানে কালী মন্দিরে যে ঘটনা ঘটিয়েছে আপনার ওই যে প্রদীপ কুমার মানে আইচ, যে তার নিজের উপাসনালয়ে মানে ভাঙচুর এবং চুরি করে সেটা মুসলমানদের উপরে বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য চেষ্টা ভারত লিপ্ত আছে। এই মতে ধরেন রংপুরে যে কি হচ্ছে মন্দির হচ্ছে, কেন আমি এটা বিরোধিতা আমি মানে এই জায়গাতে মন্দির নির্মাণের বিরোধিতা করি। ওয়াই? বিকজ আমাদের চিকেন নেক একদম কাছাকাছি, এটা হবে রয়ের নাম্বার 1 স্টেশন, মানে আপনি যদি বলতে পারেন এটা, এবং এটা এই উদ্দেশ্যে এখানে করা হচ্ছে। 5% হিন্দু জনসংখ্যা, সেখানে কেন এই মন্দির করা হবে? এগুলা কিন্তু আমাদের রাজনীতিবিদরা 90%
বুঝতে ব্যর্থ, যে কারণে আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে সেকেন্ড গাজা হওয়ার মতো যদি কোনো দেশ থেকে থাকে, যে কোনো সময় বাংলাদেশ হতে পারে। এটা আমি আপনাকে বারবার বলছি, এখন আমি আপনাদেরকে বলছি। ওয়াই? বিকজ আমরা যদি ঠিকমতো কাজ করতে পারতাম, আমাদের রাজনীতিবিদরা যদি মানে দালাল না হতো, মানে ভারতীয় দালাল না হতো, আমাদের এই অবস্থা কখনোই হতো না। আমি বারবার বলছি, ভারত ইজ ওয়ান অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লেস কান্ট্রি, influence-less country on this planet, but yet they claim they are the most powerful country on this planet. That's not true at all. তারা এটা সত্য নয়, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র তাদের ইনফ্লুয়েন্স এবং পাওয়ার আছে। দেড়তইন ভাষায় গত ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করে গেছে, এগুলো যদি কন্টিনিউ করা যায়, ভারত বুঝতে মানে এটা মানে আপনার করতে হবে। তখন তো কোনো কিছু ঠিক ছিল না। একটা ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে দৌড়ের পর রেখেছিল মোদী গভর্নমেন্টকে, এটা বাংলাদেশের ইতিহাসে মানে একটা মানে আপনার এই মানে অবিস্মরণীয় ঘটনা। যদিও যারা এটা জড়িত ছিলেন, এদের কাউকে ভারত মানে শান্তি থাকতে দিবে না, দৌড় মানে এদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে এদের ডেইলি লাইফ। কিন্তু আমরা যদি এদেরকে রক্ষা করতে চাই, মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ যারা আপনার জন্য কাজ করে দেশের জন্য, এদেরকে আপনি প্রোটেক্ট দিতেই হবে, সে যে দলের হোক না কেন, যারা দেশকে মানে ডিফেন্ড করবে। কেননা যদি এটা সবসময় যদি এরা এভাবে মানে সবসময় মার খায় বা বিপদগ্রস্ত হয়, তাহলে আর দেশপ্রেমিক এবং দেশ রক্ষাতে কেউ আর কখনোই দাঁড়াবে না। এর জন্য এদেরকে রক্ষা করতে হবে, এটা সরকারের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সেকেন্ড সবচেয়ে ভালো মানে যে জিনিসটা হলো, আমি আবার বলছি, রংপুরের এই যে মন্দিরটা এখানে হচ্ছে, এটার ভারত এটা কিভাবে পারমিশন পেল, আই হ্যাভ নো আইডিয়া। আমি সরকারকে বলবো, আপনারা যেন সবচেয়ে বেশি হিন্দু মানুষ আছেন, সেই ধরনের কোনো জায়গায় আরো বড় একটা মন্দির করে দেন, মানে ভারতীয় মানে হিন্দু ধর্মের আমার ভাই বোন যারা আছে বাংলাদেশে, তাদের জন্য নট এ প্রবলেম। বাট এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের যারা হিন্দু ধর্মের আছেন অলমোস্ট 90% তারা কোনো না কোনো ভাবে ভারত তাদের স্বপ্নে সবসময়, এটা করা যাবে না। এদেরকে ফিরিয়ে আনতে হবে এই জায়গা থেকে, এটা বাংলাদেশি বানাতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় ডেঞ্জারাস একটা মানে জায়গা আমাদের। আমরা এই কারণে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। তারা ঘুমান বাংলাদেশে, খান বাংলাদেশে চলাফেরা করেন, কিন্তু স্বপ্নে দেখেন বাংলাদেশ এভাবে ঘুমিয়ে স্বপ্নে দেখেন বাংলাদেশ ভারতের দখলে চলে গেছে। সারাদিন তারা স্বপ্নে দেখেন। এটা আমি না জেনে নয়, এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি। এটা আগে ছিল না এভাবে, এই আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই ধারণা হয়েছে এই দেশ ভারতের অধীনে যাওয়া দরকার, এবং উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান ঘটেছে, এই উত্থানটাই বাংলাদেশে লেগেছে, যেটা আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ আছে। শেখ হাসিনা কি পরিমাণ ক্ষতি করে গেছে এই দেশের, যদি লেখাপড়া করা কোনো মানুষ এবং সেন্সিবল মানুষ এবং জ্ঞানী মানুষ থাকে, ঘুমাতে পারবেন না আপনি। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন পুলিশ প্রধান ছিলেন, তার মধ্যে সবচেয়ে অ্যারোগ্যান্ট, সবচেয়ে বেপরোয়া ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদের কথা বলতে গেলে সেটা শেষ হবে না। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বেনজির আহমেদ প্রথমে তিনি ঢাকার পুলিশ কমিশনার হয়েছিলেন, এরপর তিনি ধীরে ধীরে আইজি পর্যন্ত আসেন, তিনি র্যাবের ডিজিও হয়েছিলেন। এই পুলিশ প্রধান এতটাই বেপরোয়া ছিলেন যে আসলে তিনি কারো ধার ধারতেন না। এমনকি তিনি সবসময় বলতেন যে তিনি শুধু প্রধানমন্ত্রীর কথা শোনেন, অর্থাৎ শেখ হাসিনার কথা শোনেন, তিনি আর অন্য কারো কথা শোনেন না। তার কাছে কোনো মন্ত্রী কারো কোনো দাম ছিল না, বা কাউকে তিনি ন্যূনতম রেসপেক্টও করতেন না। কারণ বেনজিরের দুটো ছিল বিষয়, এক, তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ সূত্রে সে আওয়ামী লীগ এবং সে শেখ হাসিনার কাছের লোক, এটাই ছিল তার মূলত পরিচয়। কিন্তু শুধু কাছের লোক হলেই তো হবে না। বেনজির যেসব কর্মকাণ্ড করেছে সেগুলো শেখ হাসিনাকে একসময় যেরকম বিব্রত করেছে, একই সঙ্গে শেখ হাসিনা সরকার তাকে বাংলাদেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য যখন গণেশ উল্টে যায়, বেনজিরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে, তাকে বাংলাদেশ থেকে নিরাপদে বের করে দেওয়ার ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকার ভূমিকা রেখেছিল। কিছু উদাহরণ দেই যে কিভাবে হয়। বেনজির যখন ঢাকার পুলিশ কমিশনার ছিলেন, তখন একবার 21শে ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে গিয়েছিলেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। তো বেনজির আহমেদের সঙ্গে সেখানে উপস্থিত যারা এসএসএফ এর মানে কর্মকর্তা ছিলেন, তাদের একটু বচসা হয়, অর্থাৎ তিনি ভেতরে যেতে পারবেন কিনা এরকম একটা ঘটনা ঘটেছিল। এসএসএফ ব্যাপারটাকে অ্যালাউ করছিল না, কিন্তু সে ব্যাপারটা নিয়ে খুব ক্ষিপ্ত হয়ে যায়, এবং ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে ওই জায়গা থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার আগেই সে কিছু দূর রাস্তা পর্যন্ত সে পুলিশ প্রত্যাহার করে নেয়, কারণ পুলিশ যেহেতু তার কন্ট্রোলে ছিল, সে তখন ডিএমপি কমিশনার। পরে যাই হোক এই ব্যাপারটাকে সর্ট আউট করা হয়, এটা ভীষণ একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বেনজির এর পরবর্তীতে, অর্থাৎ সে যখন ঢাকার পুলিশ কমিশনারের তার পদের মেয়াদ শেষ হয়, সে আর উপরের দিকে যেতে পারবে কিনা পুলিশের, এটা নিয়ে তৎকালীন বিভিন্ন পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মধ্যে ভীষণ আপত্তি ছিল। তারপরেও শুধু শেখ হাসিনার আশীর্বাদ থাকার কারণে পরবর্তীতে বেনজিরকে র্যাবের ডিজিও করা হয়, এবং এক পর্যায়ে সে পুলিশ প্রধান হয়। এবং পুলিশ প্রধান হওয়ার পর তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, এটা যদি শোনেন আপনারা, তার একটা নমুনা এখানে তুলে ধরছি। Never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায়, তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। শুনলেন তো, এটা হচ্ছে বাংলাদেশের একজন পুলিশ প্রধানের কথা, যে বলছে টোকায় নিয়ে আসবো। একজন পুলিশ প্রধান কি এভাবে কথা বলতে পারেন?
যাই হোক, সে যতদিন ক্ষমতায় ছিল তার এই প্রতাপটা ছিল। তার ক্ষমতার যে দম্ভ, এটাতে ছেদ পড়ে যখন আমেরিকা স্যাংশন দেয়, অর্থাৎ তাকে পার্সোনালি স্যাংশন দেয় বেনজির আহমেদের উপর, র্যাবের উপর দেওয়া হয়, এবং এই স্যাংশনের কারণে বেনজিরের ক্ষমতার দম্ভে কিছুটা ভাটা পড়ে। তা নাহলে সে যেভাবে এগোচ্ছিল, সে যে আরো কি করতো এটা আসলে অনুমান করা খুব মুশকিল। একটা কথা আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। টাকার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষই ছোটে, কিন্তু কিছু টাকা, যে টাকাগুলোর মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে, কিছু টাকা আছে যেগুলোর মধ্যে মানুষের আহা মিশ্রিত আছে, কিছু টাকা আছে যে টাকাগুলো উপার্জনের জন্য আপনি একজন ভালো মানুষকে অপরাধী বানিয়ে দিচ্ছেন, একজন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি শেষ করে দিচ্ছেন, একজন মানুষকে মিথ্যা মামলায় ক্রসফায়ার দিয়ে আপনি রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করছেন। এই ধরনের আহামূলক যে মামলাগুলো আছে বা যে অর্থ আছে, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে একসময় বাংলাদেশে একজন মন্ত্রী, এমপি, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরে যদি কোনো ব্যক্তি ছিল, সে ছিল সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। বিলিয়নস অফ টাকা মালিক, বিদেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই তার ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের একদম প্রথম একটা ধাপ কিন্তু হচ্ছে এই বেনজিরকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা যখন প্রকাশ করা শুরু করলো। এরপর আমরা শুনলাম সে দেশ ছেড়ে পালিয়েছে, বাট পরবর্তী সময় জানলাম দেশে আছে। যাই হোক, সর্বশেষ তার অবস্থান ছিল দুবাই। আজকে দুবাইয়ে পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিভাবে গ্রেপ্তার করা হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসলে সব সম্ভব যতক্ষণ আপনি চেয়ারে অথবা চেয়ারে থাকার মানুষটার আশেপাশে আছেন, ততক্ষণই কিন্তু কেয়ারে। আর যদি চেয়ারই না থাকে অথবা চেয়ারে থাকা মানুষটা আপনারা না থাকে, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্থাৎ একটা ছাতার নিচে আমরা সবাই বসবাস করছি। লাইক প্রত্যেকটা পরিবারের একটা ছাতা আছে, একটা রাজনৈতিক ছাতা আছে, একটা প্রশাসনিক ছাতা আছে। তো বেনজির আহমেদের উপরে আওয়ামী লীগ সরকারের একটা ছাতা ছিল, সেই ছাতাটা যখন নিজেই নাই, তখন বেনজিরের অবস্থা কি হবে? দর্শক, দুবাইয়ে তাকে কিভাবে গ্রেপ্তার করলো দেখেন। সরকার ক্ষমতায় আসার আগেই সম্ভবত অন্তর্বর্তী সরকারের সময় থেকে কিছু অ্যাক্টিভিটিস চলছিল, আর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুবাইয়ে বেনজির আহমেদের অবস্থান মানে কনফার্ম হওয়ার পর রাষ্ট্রের পক্ষ থেকে দুবাই পুলিশের কাছে একটা চিঠি পাঠানো হয়। আপনারা অনেকে জানেন ইন্টারপোল অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। তো ইন্টারপোলের একজন সদস্য কিন্তু বাংলাদেশও সদস্য রাষ্ট্র হিসাবে তারা দুবাইয়ের কাছে সহযোগিতা চেয়েছে, যেমনটি করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেককে বিদেশ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল। তো তদ্রুপ সেই মুহূর্তে আপনার দুবাইয়ে অবস্থান করা বেনজিরকে মানে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে চিঠি ছিল দুবাই সরকারের কাছে। আর দুবাই সরকার বর্তমান সরকারকে প্রাধান্য দিয়ে তাদের সেই রিকোয়েস্টে সাড়া দিয়ে বেনজিরকে ইন্টারন্যাশনাল পুলিশ অর্থাৎ দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোল অনেকে বোঝেন না, মনে হয় যে আলাদা কোনো টিম থাকে, ওরকম না। ধরেন বাংলাদেশে কোনো অপরাধী চলে আসছে দুবাই থেকে, এখন দুবাই সরকার বাংলাদেশকে বলল, বাবা হাবিবি এটা আমাকে দিয়ে দাও। তো বাংলাদেশ পুলিশ যখন এই কাজটা করবে, দুবাই বলবে ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ হচ্ছে ইন্টারপোল, এক্ষেত্রে আন্তর্জাতিক পুলিশিং সহযোগিতা করছে। তো বেনজির সাহেব সম্ভবত তার যে অবস্থান ছিল, ওই তার যে বাসা, ওইখান থেকে নিয়মিত কোন পথে যাতায়াত করে গোয়েন্দা নজরদারিতে ছিল। তো আজকে শপিং এ যখন বের হয়েছে, সেখান থেকে তাকে মাঝপথে পুলিশ আলগিদে নিয়ে চলে গেছে। তো এখন কই আছে বেনজির? বেনজির এই মুহূর্তে, আর অনেকে বলছেন এটা ভুয়া কিনা, না, আপনার আমরা যতদূর দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের পুলিশের যে বিভিন্ন মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু এটা কনফার্মেশন দেওয়া হয়েছে। আর দুবাই পুলিশ কর্তৃক আপনার গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো অর্থাৎ সেখানে আবেদন করেছিল। আর এটা ডক্টর ইউনূসের আমলেই কার্যকর হয়েছে, অর্থাৎ 2025 সালের 11 এপ্রিল এই আবেদনটা পাঠানো হয়েছিল তৎকালীন সরকারের পক্ষ থেকে। আর এটা মনিটরিং করেছিল বিএনপি সরকার। তো 2025 সালে ইন্টারপোল আপনার বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করে, এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তো এই মুহূর্তে সর্বশেষ স্ট্যাটাস কি বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত তারা বলছে যে আগামী 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট অর্থাৎ প্রত্যর্পণের আবেদন সেটা প্রেরণ করতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে পুলিশ ইন্টারপোলের চ্যানেলের মাধ্যমে বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 30 থেকে 35 দিনের মধ্যে বেনজির বাংলাদেশে আসবে। তারপর বাকিটা কি হবে সেটা আমরা কিছুটা আইডিয়াই করতে পারছি। তো মুদ্রা কথা হচ্ছে আর কি, ভাই টাকা তো সবারই দরকার, কিন্তু যেই টাকায় মানুষের রক্ত আহা এটা মিশা থাকে, এই টাকা কখনোই আপনার জন্য শান্তি নিয়ে আসবে না। অন্যকে ধ্বংস কইরা, অন্যকে শেষ কইরা আপনি নিজে এশ করবেন বউ বাচ্চা নিয়ে, ভাই এটা আসলে কখনোই সম্ভব না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
দেখা হবে পরবর্তী কোনো আপডেট এবং গরম খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।